দেশে ফিরে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মানুষের ঢল। সহজ হবে গণতন্ত্রের উত্তরণ, বললেন বিএনপি মহাসচিব। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পায়ে হেঁটেই ঢুকলেন গুলশানের বাসা ফিরোজায়। ভ্রমণ ক্লান্তি থাকলেও সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন চিকিৎসক। উনার পক্ষে একটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকে পছন্দ করেছেন। ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ ও নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় দলটি। কোরবানির ঈদে সরকারি কর্মচারীরা ছুটি পাচ্ছেন 10 দিন। আগের 2 শনিবার খোলা থাকবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান, নির্বিঘ্ন ঈদ যাত্রার আশা। সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর খসড়া অনুমোদন। ইন্টারনেট এখন মৌলিক অধিকার। আগামী সপ্তাহে জারি হতে পারে অধ্যাদেশ। সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে অনিয়ম ও আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। যমুনার অনুসন্ধানের জের ধরে পেট্রোলিয়াম কর্পোরেশনে অভিযান। বাংলাদেশ থেকে 2 ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি। 2 দেশে সমঝোতা স্মারক সই। ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে আলোচনা। ভারত পাকিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জাতিসংঘের। দিল্লি ইসলামাবাদ পাল্টাপাল্টি অভিযোগ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। পথে পথে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। সঙ্গে ছিলেন 17 বছর পর দেশে ফেরা পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, ভ্রমণের ধকল থাকলেও খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ। দেশে ফিরলেন, নিজ আঙ্গিনায় ফিরলেন, ঘরে ফিরলেন তিনি। ফিরলেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরলেন দেশ ও জনগণের মাঝে। দুপুর 1:25 গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া। তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত। পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় সিক্ত আপসীন এই নেত্রী। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে। 17 বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে। সময়ের ব্যবধান মাত্র 4 মাস, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের বহুল কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী। নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ফ্যাসিবাদী শাসনামলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে। কেমন আছেন এখন খালেদা জিয়া? অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে।
চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কিংবা নিপীড়নের শিকার সেই মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আর সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদা জিয়াকে করেছে মানসিকভাবে আরও সুস্থ। রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন, তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। বিএনপি চেয়ারপারসন ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে পৌনে 11টা নাগাদ। 11:30টার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এর মধ্যে বনানী গুলশান 2-এর নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2015 সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা জিয়া যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী, তখনই মারা যায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2018 সালে কারাবন্দী হতে হয় বিএনপি চেয়ারপারসনকে। দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা জিয়ার বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় পতিত সরকারের দ্বারা। এবার চিকিৎসার সুযোগ মিলল। প্রায় 4 মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই জনস্রোত। সাধারণ মানুষ মনে করছেন আগামী রাজনীতিতে টনিক হিসেবে কাজ করবে বিএনপি চেয়ারপারসনের দেশে অবস্থান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। 4 মাস পর চিকিৎসা শেষে ফিরলেন খালেদা জিয়া। লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। হাত নেড়ে শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর সড়ক ও আশেপাশে ঢল নামে নেতাকর্মীদের। সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ করবে। এই আবেগ, এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই মানুষকে ঘিরে যার বিদেশে চিকিৎসা নেয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। চিকিৎসা শেষে দেশে ফেরা খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হতেই তাই উৎসবে ফেটে পড়েন হাজারো মানুষ। প্রিয় নেত্রীকে এক নজর দেখার ব্যাকুলতায় মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে, জনতার ঢল ততই বেড়েছে। খিলক্ষেত কুর্মিটোলা থেকে বনানী সড়ক রাস্তার একপাশে দলীয় আর জাতীয় পতাকা নিয়ে ভোর থেকে অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে নিজ দলের নেত্রীকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি প্রধান। জনতার নেত্রী, জনগণের নেত্রী, এটা তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী। ঈদের দিনের চেয়েও আনন্দ মনে হচ্ছে। হয়তোবা আমরা ম্যাডামকে দেখতে পারবো না, হয়তো দূর থেকে দেখবো গাড়িতে যাচ্ছে। বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায়। পেছনের আসনে বসেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিথি। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়িবহরের সময় লাগে প্রায় 2 ঘন্টা। পুরোটা সময় জুড়ে সৃষ্টি হয় আনন্দ ঘন মুহূর্ত। খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী, ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনের ভূমিকা পালন করবে। এর আগে সকাল 11:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। নেতাকর্মীদের ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুরে গুলশানের বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া।
এর আগে বহুবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরেছেন, তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন। দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ 3 সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আর ডাক্তার জুবাইদা রহমানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও বিজেপি। ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাও। বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ 4 মাসের অপেক্ষার প্রহর শেষ। দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এক নজর দেখতে এয়ারপোর্ট থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত ঢল নামে নেতাকর্মীদের। চতুর্দিকে আমরা একত্রিত হয়েছি, তাকে এক নজর দেখব এই আশায়। অন্যায়ের সাথে আপোষ করে নিবিধায় তিনি জনগণের ভালোবাসায় এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক হাইটটা পর্যন্ত আইসা পড়ছে। আমরা চাই যে উনি সুস্থ হয়ে দলের হাল ধরবেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়মিত বাহিনীর পাশাপাশি ছিলেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও। এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে গাড়ি বহর এগিয়ে চলে গুলশানের দিকে। বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে গুলশানের বাসা ফিরোজার আশপাশেও কঠোর নিরাপত্তার বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবেই, পাশাপাশি আমরা সেটাকে জোরদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বিমানবন্দর থেকে গুলশানের এই যাত্রা নির্বিঘ্নে নেয়া পদক্ষেপে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। আপনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনের সড়কটিতে আপাতত গাড়ি চলাচল বন্ধ রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার দেশে ফেরার দিন, সাপ্তাহিক কর্মদিবস ও এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে সড়কে যান চলাচলে নেওয়া হয় বিকল্প ব্যবস্থা। চলাচল স্বাভাবিক রাখতে প্রথমবারের মতো 6 ঘন্টার জন্য এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করে। বিএনপির পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয়। তারপরও বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে যানজট এড়ানো যায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান সড়ক পর্যন্ত নেতাকর্মীদের ঢল, যার প্রভাব পড়ে রাজধানীর বিমানবন্দর সড়কে। নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই স্থবির হয়ে পড়ে যান চলাচল। যদিও নির্দেশনা ছিল শুধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে চেয়ারপারসনকে স্বাগত জানাতে পারবে নেতাকর্মীরা। তবে সড়কে ভোগান্তি কমাতে প্রথমবারের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুপুর 1টা পর্যন্ত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় ডিএমপি। টোল দেওয়ার মাধ্যমে 6 ঘন্টা চলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা, যে কারণে যান চলাচলের চাপ অনেকটা সামাল দেওয়া সম্ভব হয়। এলিভেটেডে কোনো যানজট ছিল না এবং যত বাইকারদের দেখেছি তারা কেউ ওভার স্পিডিং করে না। যাতায়াতে অনেক সুবিধা হয়েছে, অনেক শান্তি পেয়েছি। এ পর্যন্ত উঠতে পারিনি এই ব্রিজের মধ্যে, আজকে ওঠার সুযোগ পাইলাম, এই জন্য অনেক ভালো লাগতেছে। তবে যানবাহনের বাড়তি চাপে এক্সপ্রেসওয়ের উপরও ছিল ক্ষণিক অচল অবস্থা। মোটরসাইকেল ও সিএনজি চলাচল করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্যদিন তো 8টা সাড়ে 8টার দিকে বেরোই, তারপর সেই পরীক্ষা দিতে যাই। আজকে 4টার দিকে বেরোইছি, তারপর নিশ্চয়তা নাই যে ভালোই পৌঁছাবো। রাস্তায় একটা ওপেন করে দিছে আমাদের জন্য, যে ফ্রি করে দিছে। আজকের জন্য ছাড় দিছে আমাদের ম্যাডাম আসার উপলক্ষে, আমাদেরকে আজকে ছাড় দিছে সবার জন্য। এখানটা বাসে আজকে গেলে আমরা প্রোগ্রাম করতে পারতাম না। বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে প্রবেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দর সড়কের পরিস্থিতি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এবারের ঈদ উল আজহায় 10 দিনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 17 ও 24 মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো। তবে 10 দিনের এই ছুটির মধ্যে ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান কত দিনের পাবে সেটা সিদ্ধান্ত নেবে স্ব প্রতিষ্ঠান। ঈদ
মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে প্রতি বছর ঈদযাত্রা মানে ঝক্কি ঝামেলা। গেল রোজার ঈদে দেখা যায় ভিন্ন চিত্র। 9 দিনের ছুটি দেয় ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি কাটান দেশের মানুষ। আসছে কোরবানির ঈদ, নির্বিঘ্নে উদযাপনের রেকর্ড ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয় গত রোজার ঈদের 9 দিনের ছুটির মতো এবারের ঈদুল আজহায় দেওয়া হবে বেশ লম্বা ছুটি। এরই প্রেক্ষিতে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবারের ঈদুল আজহায় ছুটি হবে 10 দিনের। তবে লম্বা ছুটির কারণে 17 ও 24 মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। শফিকুল আলম আরও বলেন, তবে ব্যাংক সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মতো ছুটি ঘোষণা করবে। ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবে, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে। এদিকে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে খুশি সরকারি চাকরিজীবীরা। তবে 10 দিন না হলেও অন্তত 1 সপ্তাহ ছুটি দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি চাকরিজীবীরা। এই ঈদের 10 দিন ছুটি আমার কাছে মনে হচ্ছে আমি ঈদের চেয়ে বেশি খুশি। বেসরকারি চাকরিজীবীরা আমাদের আসলে ছুটির কোনো নিয়ম কানুন নাই, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই ছুটিটা আসলে 10 দিন হওয়া উচিত, না হলে অ্যাটলিস্ট 1 সপ্তাহ হওয়া উচিত। যারা বেসরকারি সেক্টর কাজ দেখভাল করেন তাদের প্রতি অনুরোধ রাখবো তারাও যেন সরকারের সাথে তাল মিলিয়ে তাদের অফিস আদালতকে সেরকম যেন 10 দিন ছুটি তারা ব্যবস্থা করে দেন। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও নিরাপদে নির্বিঘ্নে পালিত হবে বলে আশা সাধারণ মানুষের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র গঠনে মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা মৌলিক সংস্কারের মূল ভিত্তি। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 বছর, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের অধীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে গণভোট, ইসির জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত সহ বেশ কিছু বিষয়ের সুপারিশ আছে এই রূপরেখায়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার পর যে কোনো দিন নির্বাচন আয়োজনের কথা বলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর সুপারিশের বাইরে মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে দিয়েছে দলটি। সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে। আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য ক্ষমতার ভারসাম্য চায় এনসিপি। এজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকোচন, 70 অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রীর বিপক্ষে অনাস্থা ভোট, বিরোধী দল থেকে স্পিকার ও স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, ইলেকটোরাল কলেজের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে দলটি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ, এই পদগুলোতে নিয়োগদানের কাজটি করবে। নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে গেজেট প্রকাশের পরও ফলাফল বাতিল, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হওয়া, দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণের ভোটে প্রত্যাহারের সুপারিশ করেছে এনসিপি। নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সুপারিশও করেছে এনসিপি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে।
পুরো সংস্কার নয়, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবি জাতীয় নাগরিক পার্টির। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইন্টারনেট এখন মৌলিক অধিকার। উপদেষ্টা পরিষদের সভায় পাশ হওয়া খসড়া সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে এটা অন্তর্ভুক্তি করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া। পরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা। নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য ছাড়া কোনো বড় সংস্কার বাস্তবায়ন করা হবে না। ডিজিটাল জগতে অপরাধ দমনে তথ্য প্রযুক্তি আইন করা হয় 2006 সালে। আইনটির 57 ধারা নিয়ে ওঠে চরম বিতর্ক। এ ধারায় হয়রানির শিকার হন অনেকে। ব্যাপক সমালোচনার মুখে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন করে আওয়ামী লীগ সরকার। এতে আগের আইনের 57 ধারার অপরাধগুলো বিভিন্ন ধারায় ভেঙে সংযুক্ত করা হয়। অভিযোগ ওঠে ধারাগুলোর রাজনৈতিক কারণে। এক গবেষণায় দেখা গেছে এসব ধারায় অভিযোগকারীরা 78 ভাগই ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সমালোচনা, আন্দোলন, জাতিসংঘ সহ বিভিন্ন বিদেশি সংস্থার আপত্তির মুখে 2023 সালে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে প্রণয়ন করা হয় সাইবার সিকিউরিটি আইন। এতেও রাখা হয় বিতর্কিত ধারা। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দেয়। তৈরি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া। বাদ দেওয়া হয় 9টি ধারা। প্রথম দফায় এটি নিয়েও বিতর্ক ওঠে। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক, মতামতের পর দ্বিতীয় দফায় মঙ্গলবার উপদেষ্টা পরিষদে ওঠে খসড়াটি, যাতে বলা হলো ইন্টারনেট মৌলিক অধিকার। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, প্রস্তাবিত অধ্যাদেশ সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে। এবং এই 9টা ধারা ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি, উৎসাহমূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। আওয়ামী লীগের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানান আসিফ নজরুল। নারী সংস্কার কমিশন প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয়। ভিন্নমত পোষণে সহনশীল ও শালীনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান এই উপদেষ্টা। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তো আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। ব্রিফিংয়ে এলজিইডি উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদ যুব উদ্যোক্তা নীতিমালা 2025-এর অনুমোদন দিয়েছে। সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, ট্রাস্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রিতে পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্রাহককে গ্যাস সরবরাহের কথা বলা হলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। দুদক কর্মকর্তারা বলছেন, বিপিসির সিলিন্ডার গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রি করে আসছে ডিলাররা। এতে যোগসাজশ আছে বিপিসির অসাধু কর্মকর্তাদের। সরকারি থেকে বেসরকারিতে ঢুকে দিচ্ছেন কেন? পকেটের মধ্যে গ্যাস থাকে না। বাজারে বেসরকারি কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার যে দামে বিক্রি হয় তার চেয়ে প্রায় অর্ধেক দাম সরকারি গ্যাস সিলিন্ডারের। আর এই সুযোগটি নিয়ে বিপিসির কিছু কর্মকর্তা ও ডিলাররা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে গত 25 এপ্রিল। এরপর শুরু হয় তোলপাড়। এর আগে গ্রাহকরা জানতেনই না 700 টাকার মধ্যেই সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়।
এই তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার দিনভর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক। সাধারণ গ্রাহকের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্রাহক 690 টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না, এটা প্রচারণা তারা করতে পারেনি, মার্কেটিং সেলসের তারা ব্যর্থতা তাদের স্বীকার করে নিয়েছে। এটা 690 বিক্রি করার কথা, সেটা গিয়ে হচ্ছে 1400-1500 টাকা। আমরা ডিরেক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি, তারা এটা রিটেল পর্যায়ে প্রায় 1400-1200-1250 এভাবে বিক্রি করছে। বিপিসির হিসাবে প্রতি বছর 14 লাখ এলপিজি সিলিন্ডার উৎপাদন করে সরকার। প্রতিটিতে বাড়তি 700 টাকা হিসাবে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। বিপিসির চেয়ারম্যানের দাবি, যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পরই তারা বিষয়টি জানতে পেরেছেন। বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি মানে ক্রিমিনাল অফেন্স একটা, যে সে রাতের অন্ধকারে নিয়ে যেয়ে বোতল চেঞ্জ করে সেটা আবার 1450 টাকা করে বিক্রি করছে। তো এটা তো মানে একটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি মনে করি যে এর বিরুদ্ধে অবশ্যই আমরা মানে সরকার ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্য বিশ্লেষণ করে তারা পদক্ষেপ নেবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে 2 ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি। বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে বাংলাদেশিদের জন্য ভিসা কোটা বৃদ্ধি, যৌথ ওয়ার্কিং টিম গঠন, ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপের দেশ ইতালিতে যেতে অবৈধ পথ অবলম্বন করে বাংলাদেশ সহ অনেক দেশের মানুষ। দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দেশটিতে পাড়ি দিতে গিয়ে প্রাণও হারান অনেকে। সেখানে বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। আবার বৈধ পথে দেশটিতে যেতে ভিসা জটিলতায় পড়েন অনেকেই। এমন পরিস্থিতিতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী। প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই হয়। অভিবাসন আমাদের জন্য কোনো সমস্যা নয়, বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটাই সমস্যা। আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা। বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোরও আহ্বান জানানো হয়। বন্ধ করা, যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন আপনার সৌদি আরব সফরে আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এছাড়া জর্ডানে পুরুষ কর্মী পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। জর্ডান গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না। গত 8 বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম সফর। ওরা বৈধ করে নিবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলায় বজ্রাঘাতে 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলে যাবার পথে মারা গেছে 2 স্কুল ছাত্রী। এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মিঠামইনেও মারা গেছে 1 জন। এছাড়া ঝিনাইদহ ও সুনামগঞ্জে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। ভর দুপুরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের 3 স্কুল ছাত্রী। পথে হঠাৎ বজ্রপাত, গুরুতর আহত হয় 3 জনই। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হয়। মারা যায় জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া ও বাদল মিয়ার কন্যা আবজিতা। তারা চরটেকি গার্লস স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবার দুটিতে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের এখানে আনুমানিক 1টার দিকে 2 জন বজ্রপাতের মেয়ে এসেছে, যারা হচ্ছে স্কুল গোয়িং। 2 জনই ব্রড ডেড ছিল। আর আরেকজন এসেছে যে জীবিত ছিল, তাকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সৈয়দ নজরুলের পাঠিয়েছি। আহত আরেক ছাত্রী বোরহান উদ্দিনের মেয়ে বর্ষার অবস্থা গুরুতর। তাকে পাঠানো হয়েছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে।
এক কথা প্রকৃতির কাছে এই চটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ হার মানে, শিক্ষার ব্যাপারে চটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কোথাও হার মানে না, মানতে চায় নাই। এটার প্রমাণ আজকে এটাই, এইভাবেই ঝর্ণায় বৃষ্টি নাই ঠিকই শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জন্য তাদের একদম মনোযোগী, এটা আসলে বলা বাহুল্য। বর্ষা কিশোরগঞ্জ সদর হাসপাতালে আছে, অনেকটা ভালোর পথে আলহামদুলিল্লাহ। তো এই মৃত্যুতে এলাকাবাসী অত্যন্ত শোকে বিহ্বল। এছাড়া কিশোরগঞ্জের মিঠামইনের চমকপুর এলাকায় বজ্রাঘাতে মারা গেছে কৃষক কডু মিয়া। ঝিনাইদহ সদরের পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর এলাকায় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎ বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত, এতে প্রাণ হারায় মিরাজুল ও অলিয়া রহমান। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভারত ও পাকিস্তান ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে ইসলামাবাদের মিসাইল পরীক্ষার সমালোচনা করেছে সদস্যরা। দিল্লির সাম্প্রতিক কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে পাকিস্তান। উত্তেজনার মধ্যেই যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ মহড়ার নির্দেশ দিয়েছে মোদি প্রশাসন। এদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পাকিস্তানের আহ্বানে অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে জানানো হয়নি কিছুই। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, পেহেলগামের হামলায় লস্করি তৈয়বার জড়িত থাকার অভিযোগের কারণে সদস্যদের প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান। সমালোচনা হয়েছে তাদের সাম্প্রতিক মিসাইল উৎক্ষেপণ নিয়েও। অন্যদিকে পাকিস্তান বলছে, পেহেলগামের ঘটনার পর ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে তারা। কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষাকে মূল্য দিয়ে অঞ্চলটি নিয়ে 7 দশকের বিরোধ দূর করার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। যদিও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এটা খুবই সংবেদনশীল সময়। এ সময় উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাই। এদিকে চরম উত্তেজনার মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে ভারত। বিভিন্ন রাজ্যকে বিশেষ মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সতর্কতামূলক সাইলেন্ট ঠিক আছে কিনা, ব্ল্যাক আউট ব্যবস্থা কতটা কার্যকর তা পরীক্ষা করা হবে। 1971 সালের পর এই প্রথম এমন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। যদিও সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় বিরোধী দল কংগ্রেস। সরকারের উপর কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। এখনো তারা 4 সন্ত্রাসীর একজনকেও ধরতে পারেনি। কেন তাদের খুঁজে পাচ্ছে না? গোয়েন্দারা কি করছে? সরকার যদি প্রতিশোধ নিতে চায় তবে এখনই পদক্ষেপ নিতে হবে। উত্তেজনার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ গিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। জানান, অঞ্চলটিতে সন্ত্রাসীদের ক্যাম্প রয়েছে। ভারতের এই অভিযোগকে বানোয়াট প্রমাণ করতেই তার এই সফর। এখানে সুন্দর পাহাড়, সবুজ ঘাস আর সুন্দর মানুষ রয়েছে। কোনো সন্ত্রাসী নেই। ভারতের অভিযোগগুলো ভিত্তিহীন। তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।